প্রত্যেক বছর আমাদের কপ হয় বিভিন্ন দেশে। আমি এটাকে আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা জলবায়ু পিকনিক। আমি সারাদিন রাস্তায় স্লোগান দিলাম জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে, কিন্তু কি করলে মোকাবেলা করা যাবে সেইটা যদি আমরা আমাদের ইয়ুথদেরকে সম্পৃক্ত না করি তাহলে এই ধরনের কপ করে কোনো রেজাল্ট আসবে না। আমরা দেখতে পাচ্ছি জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিভাবে প্রতিনিয়ত আমাদের সমাজ ও মানুষের উপর পড়ছে। আমরা সবসময় মনে করে থাকি যে এই সংকট মোকাবেলায় বোধহয় সরকার বা রাষ্ট্রেরই শুধু দায়িত্ব রয়েছে। বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের সবারই এই সংকট মোকাবেলায় কাজ করে যাওয়া প্রয়োজন, এগিয়ে আসা প্রয়োজন। আমাদের সাথে আজ এমন একজন অতিথি রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এই ডেভেলপমেন্ট সেক্টরে। আমাদের সাথে আজকে রয়েছেন ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামাল ভাই। স্বাগতম জানাচ্ছি ভাই আমাদের আজকের আয়োজনে। আপনি কেমন আছেন? ধন্যবাদ নাবিলা আপা, আমি ভালো আছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা তো জানি, দেখে আসছি যে আপনি দীর্ঘদিন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন, সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, কমিউনিটি লেভেলের মানুষের কথা ভেবে কাজ করে যাচ্ছেন, তাদের পাশে থাকছেন, দাঁড়াচ্ছেন। তো আমরা কিন্তু দেখতে পাই যে এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থা বা এনজিও যাদেরকে আমরা বলি, সেটা কিন্তু প্রচলন শুরু হয়েছে, বিভিন্ন ধরনের কাজ করে আসছে। এক এক এনজিওর লক্ষ্য হয়তো এক এক রকম হতে পারে, কিন্তু তাদের লক্ষ্য কিন্তু মূল লক্ষ্য একটাই থাকে যে তারা কমিউনিটি লেভেলের মানুষের জন্য কাজ করে আসবে, কমিউনিটি ভিত্তিক সলিউশন করবে। তো সেই জায়গা থেকে জানতে চাচ্ছি আপনি যদি এই বিষয় নিয়ে একটু আমাদেরকে আলোচনা করতেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এনজিওর যেই যাত্রা সেইটা আসলে খুবই প্রমিনেন্ট হলো আপনার 80-র দশকে। আচ্ছা, তখনকার যেই মুভমেন্টটা ছিল সেটা স্পেশালি ফোকাস হচ্ছিল দারিদ্র দূরীকরণের জন্য। কিন্তু সময়ের সাথে সাথে আজকের যে টপিকস, যে ক্লাইমেট চেঞ্জ ইস্যু, এটা আসলে প্রকট হয়ে দেখা দেয় বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশে। জলবায়ুর পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের যেই সমস্যাগুলো তৈরি হচ্ছে, প্রাকৃতিক সমস্যাগুলো, এগুলো আসলে প্রকট হয়ে দেখা দিতে থাকে। আমার এই অভিজ্ঞতার আলোকে আমি যদি বলি যে বাংলাদেশে আসলে এই ধারণার সূচনাটা শুরু হচ্ছিল 88-র যে বন্যা, ভয়ঙ্কর বন্যা, এবং 88-র পরে 90-এর যে সাইক্লোন, এর যে ভয়াবহতা ছিল সেখান থেকেই আসলে বের হয়ে আসে যে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে আসলে বিভিন্ন ধরনের দুর্যোগ প্রতিনিয়ত আঘাত হানছে। এই যে দুর্যোগ যে প্রতিনিয়ত আঘাত হানছে, সেইটা থেকে আসলে ধারণা জন্মায় যে আমাদেরকে এটাকে আমাদের ম্যানেজ করতে হবে, কিভাবে আমরা খাপ খাইয়ে নিতে পারি, কিভাবে আমরা এটার সাথে অ্যাডাপ্ট করতে পারি। সেই ধারণা থেকে নিয়েই কিন্তু এনজিও গুলো তাদের কাজ শুরু করেছে। ইনিশিয়ালি এটা এক্সপ্লোর করতে অনেক সময় লেগেছে, কিন্তু দেখা গেছে যে আমরা আমাদের নৈতিক যে আমাদের যে দৈনন্দিন কাজ, এই কাজের মাধ্যমেই আমরা আমাদের পৃথিবীকে আসলে অবসবাসযোগ্য করে ফেলছি, হুমকির মুখে ফেলছি। সো সেই ধারণা থেকেই মূলত হচ্ছিল এনজিও গুলো কাজ করছে। তেমনিভাবে ভিএসও কিন্তু সেই ক্লাইমেট চেঞ্জটাকে অ্যাডাপ্ট করার জন্য কমিউনিটির মাস কমিউনিটিকে তাদের অ্যাওয়ারনেসের জন্য কাজ করছে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে। এবং সেইটার ধারণা থেকে আমরা যেটা মনে করি যে এখনকার যারা ইয়ুথ, তারা হচ্ছে বাংলাদেশের ইয়ুথ ডিভিডেন্ড হিসেবে কাজ করছে। সো এই ইয়ুথদেরকে আমরা মনে করি অ্যাজ এ ভিএসও যে দ্য ইয়ুথ আর দ্য কি এজেন্ট, চেঞ্জ এজেন্ট। সো সেই ইয়ুথদেরকে আমরা আমাদের এই কাজের মাধ্যমে সম্পৃক্ত করছি, যাতে এই জলবায়ু পরিবর্তনের যে
মোকাবেলায় আমরা তাদেরকে ইউজ করতে পারি, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারি এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর পৃথিবী তৈরি করার জন্য আসলে ভিএসও কাজ করে যাচ্ছে। এবং আমার ভূমিকাটা আসলে সেই জায়গাটাতেই, যে কিভাবে একটা টেকসই পরিবর্তন আমরা আনতে পারি। খুবই চমৎকার ভাবে তুলে ধরলেন ভাই বিষয়গুলো। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ডেভেলপমেন্ট সেক্টরে এনজিও গুলো কাজ করে আসছে অনেক দিন ধরে, অনেক বছর ধরে, তাদের কাজের ধরনটা আসলে কিরকম, মানে তারা তাদের কাজের ফুটপ্রিন্টটা কিরকম, তারা কিভাবে এই বিষয়গুলো কাজ করে আসছে? এনজিও গুলো আসলে এই দুর্যোগ ব্যবস্থাপনায় প্রথম যে কাজটি করতেছে সেটা হলো যে কমিউনিটির যে অংশগ্রহণ, সেই জায়গাটায় আসলে কমিউনিটির অংশগ্রহণটা নিশ্চিত করতে চাচ্ছে। কারণ যেই কমিউনিটির যে সমস্যা সেটা বাইরের একজন মানুষ কিন্তু বুঝতে পারবে না। যার জন্য এই এনজিও গুলো বটম আপ অ্যাপ্রোচ নিয়েই মূলত এই কাজগুলো ডিজাইন করছে, যাতে সেখানে কমিউনিটির অংশগ্রহণটা থাকে। এবং পার্টিকুলারলি সেই কমিউনিটির, যদি আমি ভিএসওর কথা বলি, ভিএসওর ফোকাসটা হলো ইয়ুথদেরকে নিয়ে। এবং ভিএসওর একটা ইউনিক মডেল আছে, সেটা হচ্ছে ভলান্টারিং ফর ডেভেলপমেন্ট। এই ইয়ুথদেরকে অংশগ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি, তাদের যে ঝুঁকি নির্ধারণ এবং তাদের মাধ্যমে ছোট ছোট ক্লাইমেটকে টেকসই করার জন্য তাদের মাধ্যমে প্রস্তাবনা নিয়ে যে কাজগুলো, তাদেরকে এই কাজগুলো করা হচ্ছে। আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই, আমি যদি অন্যদিকে নেই, যে আমাদের যেটা কমন যেটা বিষয়, যেমন ক্লাইমেট চেঞ্জ কে অ্যাড্রেস করার জন্য বা আমাদের এগ্রিকালচার সেক্টরে একটা বড় ভূমিকা আছে। কারণ এগ্রিকালচারে কিন্তু প্রচুর পরিমাণ মিথেন গ্যাস এই এগ্রিকালচার প্রোডাকশনের ভিতর দিয়ে গ্রিন হাউসের মানে কার্বন প্রডিউস করছে। সো এই কার্বনটাকে কতটা মিনিমাইজ করা যায়, সেই টেকনোলজিগুলো, গ্রিন টেকনোলজিগুলো ক্ষেত্রে ইয়ুথদেরকে দক্ষতা বৃদ্ধি করানো হচ্ছে, যাতে এঙ্গেজ করা হচ্ছে। শুধু এঙ্গেজ না, তাদেরকে দিয়ে এটা ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে, যাতে কমিউনিটি অ্যাকসেপ্টেন্সটা বাড়ে, কমিউনিটির ওভারঅল কমিউনিটির যারা বাস করছে তারা যাতে এইটা ডেমনস্ট্রেশনটা দেখতে পারে এবং তারাও যাতে এইটার প্র্যাকটিসটা করতে পারে। সো এই ধরনের ইনিশিয়েটিভ গুলো নিয়েই কিন্তু এনজিও গুলো কাজ করছে। এবং প্রত্যেকটা এনজিওরই বিভিন্ন ধরনের প্রায়োরিটি থাকে। সো সেই প্রায়োরিটির ভিত্তিতে, বাট সবার ফোকাসটা হলো কিভাবে এই যে জলবায়ু পরিবর্তনটাকে আমরা মোকাবেলা করতে পারি, কিভাবে কমিউনিটি লেভেলের মানুষদেরকে এঙ্গেজ করতে পারি এবং তাদেরকে সচেতন করতে পারি, এটা নিয়েই মূলত এনজিওরা কাজ করছে। এবং এনজিওরা কিন্তু গভর্নমেন্টের পরিপূরক হিসেবে কাজ করছে। আমরা জানি যে গভর্নমেন্ট প্রাইমারি ডিউটি বেয়ার হিসেবে এটা গভর্নমেন্টেরই দায়িত্ব, কিন্তু আমাদের মতো স্বল্পোন্নত দেশে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটার সাথে এনজিও গুলো সরকারকে পরিপূরক হিসেবে সাপোর্ট করছে, যাতে আমরা এই জলবায়ু পরিবর্তনটাকে মোকাবেলা করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনার তো ভাই দীর্ঘ দিনের অভিজ্ঞতা কাজের, আপনি একদম রুট লেভেলে গিয়েও কাজ করেছেন, সেখানকার মানুষদের সাথে মিশেছেন, তাদের সুখ দুঃখের গল্প শুনেছেন, সেগুলো এনে পরবর্তীতে তাদের সমস্যা মোকাবেলার জন্য কিভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে ভেবেছেন, প্ল্যান করেছেন। তো আপনার এই যে দীর্ঘদিনের কাজ করার যে অভিজ্ঞতা বা পথ চলা, এর মধ্যে কি এমন কোনো অভিজ্ঞতা বা এমন কোনো গল্প আছে যা আপনাকে এখনো ভাবিয়ে তোলে? যদি আমাদের সাথে এরকম কিছু শেয়ার করতেন। আপনাদের হয়তো মনে হবে যে 2007 সালে সিডর বাংলাদেশে আঘাত এনেছিল আমাদের খুলনা অঞ্চল সহ ওই এলাকাটাতে। তো সিডরের যেই ভয়াবহতা, আমি সেখানকার একেবারে মানে প্রাইম রেসপন্সার হিসেবে ছিলাম। তখন 2007 সালে অনেক ইয়াং ছিলাম,
এই সিডরের এই ভয়াবহতা আমাকে আসলে অনেক কিছু শিখিয়েছে। আমরা সিডরের সময়ও কিন্তু সরকারি পক্ষ থেকে কমিউনিটিকে বলা হয়েছিল যে এই ধরনের একটা সাইক্লোন আসছে, হ্যাঁ। আপনারা প্রিপেয়ার হন, সচেতন হন এবং প্রস্তুতি নেন। কিন্তু আমাদের সোসাইটি আসলে এতটা তৈরি ছিল না। তারা মনে করেছিল যে প্রত্যেক বছর এরকম ওয়ার্নিং আসে, সো এটা ওই ধরনেরই কিছু, তারা গুরুত্ব দেয়নি। সো এই গুরুত্ব না দেওয়ার কারণে আমরা কিন্তু প্রচুর মানুষকে হারিয়েছি। এবং একজন মায়ের গল্প শুনছিলাম, সিডরের যে পানির যে তোড়, এই তোড়ে শেষ পর্যন্ত সে চেষ্টা করেছিল তার সন্তানটাকে ধরে রাখ, কিন্তু পারেনি। তার যে সেই যে চিৎকার, সেটা আমার কানে এখনো বাজে। চাকরি সূত্রে আমার ইন্দোনেশিয়ায় কাজ করার সুযোগ হয়েছিল। আপনারা জানেন যে ইন্দোনেশিয়ায় সুনামির সময় পুরা পালু যেই এলাকাটা, সেটা পুরাটাই ওয়াশড আউট হয়ে গেছে। ইন্দোনেশিয়ার সুনামিতে যেই মানুষগুলো তখন ওইখানে ছিল, তারা কি ভেবেছে যে এরকম একটা পানির তোড় এসে, সমুদ্রের থেকে তোড় এসে পুরা গ্রামকে ভাসিয়ে নিয়ে চলে যাবে? ইন্দোনেশিয়ার আরেকটা পালুতেই পুরো একটা গ্রাম মাটির নিচে চলে গেছে। ওইখানকার একজন মায়ের কথা শুনে আমি আসলে 2-3 দিন নিজেকেও কন্ট্রোল করতে পারি নাই। উনি আমাকে বলছিলেন যে সন্ধ্যার সময় তার 3টা সন্তান তাদের বাড়িতে রেখে উনি এসেছিলেন বাজার করতে, খুব দূরেও যাননি। বাজার থেকে ফিরে যেয়ে দেখে যে ওই গ্রামটাই আর নাই। তার যে আর্তচিৎকার, সেইটা আমার কানে বাজে এখনো। তো এই ধরনের অভিজ্ঞতা আসলে আমি ইন্দোনেশিয়ায় দেখেছি। মিয়ানমারের নার্গিসের সময়ের যেই ভয়াবহতা, সেইটা থেকে আমার উপলব্ধিটা এসছে যে আমরা যদি আমাদের প্রস্তুতি না রাখি, তাহলে আমাদের ভয়াবহ বিপর্যয়ের ভিতর দিয়ে যেতে হবে। অনেক মানুষকে আমরা হারাবো, অনেক আপনজনকে আমরা হারাবো। আমরা বাংলাদেশের বেলায় দেখেছি 90-এর সাইক্লোন, 2007-এর সিডর, ভয়াবহ বন্যা। আমরা দেখেছি ঢাকা শহরের যেই নিমতলির যেই কেমিক্যাল ফায়ার। প্রতিনিয়ত কিন্তু এই যে দুর্যোগগুলো ঘটছে, এর ভিতর কিন্তু আমরা মানুষরাই দায়ী এই দুর্যোগগুলোকে আহ্বান করার জন্য। সুতরাং আমাদের এখন সামগ্রিকভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কিভাবে এই যে জলবায়ুর যে পরিবর্তন, এটাকে মোকাবেলা করার জন্য। এবং এটা একা সরকারের পক্ষে সম্ভব না। সেটাই। আবার আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে আছি, আমাদের পক্ষেও সম্ভব না, একা কারো পক্ষে আসলে সম্ভব নয়। সামগ্রিকভাবে আমাদের হোল নেশন, যেটা আমরা যারা আছি, আমাদের সবাইকে এটার প্রস্তুতি নিতে হবে, একসাথে কাজ করতে হবে। সচেতনতাটা আসলে খুবই জরুরি। শুধু সচেতনতা হইলেই হবে না। আমি সচেতন, কিন্তু আমি অ্যাক্ট করছি না। আমাকে সচেতনও হতে হবে এবং আমাকে অ্যাক্টও করতে হবে। তাহলে আমি যদি আজকে বলি যে আমাদের বাংলাদেশের এখন বড় সমস্যা শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ। কে করছে? আমরাই করছি। আমরা পলিথিন ব্যবহার করছি, যথেচ্ছভাবে পলিথিন ব্যবহার করছি। ঢাকা শহরের রাস্তায় আপনি 5 মিনিট দাঁড়াতে পারবেন না, গাড়ির মানে অনর্থক হর্নগুলো দিচ্ছি। আমরা আমাদের পানিকে দূষণ করছি। আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তাদের যেই কারখানার বর্জ্য, কেমিক্যাল যে বর্জ্যগুলো, সেগুলো নদীতে দিয়ে দিচ্ছে।
আমার আমার গ্রামের বাড়ি ত্রিশাল, ময়মনসিংহের। ব্রহ্মপুত্র ধ্বংস হয়ে গেছে। আমাদের যে নদী, ক্ষীর নদী, সেটা আজকে কেমিক্যাল বর্জ্যে এটা মানে এখন পরিপূর্ণ। ওইখানে ওইখানে কোনো মাছ আপনি পাবেন না। আমি নাম ধরে যদি বলি যে এই যে অপরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে, সেখানে অ্যাজ এ ডেভেলপমেন্ট অ্যাক্টর আমরা ভয়েস রেজ করতে পারি, কিন্তু সেটা কন্ট্রোল করার জায়গাটা গভর্নমেন্টের, সেটাই। সরকারের। এখন আমি জানি না সরকারের কি নীতি, এটা কি ওনারা কি ইচ্ছা করেই এটা বন্ধ করছেন না, না ওনারা এই বিষয়টা ওভারলুক করে যাচ্ছেন। আমাদের এই জুলাই পরবর্তী আমাদের কিছু স্বপ্ন তৈরি হয়েছিল, বাট এখন আমরা দেখছি যে সেই স্বপ্নই ছিল, সেটা এখন আর বাস্তবে রূপ নাই। আমাদের পরিবেশ উপদেষ্টা উনি বলেছিলেন পলিথিন বন্ধ হবে, হয়নি। উনি বলেছিলেন পাথর উত্তোলন বন্ধ হবে, হয়নি। বলেছিলেন শব্দ দূষণ নিয়ে কাজ করবেন, হয়নি। ঢাকা শহরে 52টা খাল ছিল, উদ্ধার হবে, হয়নি। আমাদের কথা এবং কাজে আমাদের কোনো মূল্য নেই। আমরা পরিবেশ রক্ষার নামে আমাদের ফোকাস চলে গেছে অন্য জায়গায়। আমরা সেন্ট মার্টিন নিয়ে ভাবছি, আমি সিলেটের হাকালুকি হাওর নিয়ে ভাবছি না। আমি ঢাকা শহরে 2 কোটি মানুষ, সেটা নিয়ে ভাবছি না। আমি বলছি যে সেন্ট মার্টিন বাঁচাতে হবে। ওয়াই সেন্ট মার্টিন? ওয়াই নট টোটাল বাংলাদেশ? অবশ্যই। আমি ইচ্ছা করলেই আজকের দিনে গভর্নমেন্ট যদি ইচ্ছা করে, কালকে থেকে বাংলাদেশে পলিথিন ব্যবহার হবে না। গভর্নমেন্ট যদি ইচ্ছা করে যে ঢাকা শহরে হর্ন বাজবে না, বাজবে না। গভর্নমেন্ট যদি ইচ্ছা করে যে এই নদীগুলোকে উদ্ধার করতে হবে, হবে। এটাতে কোনো ধরনের কিছু হবে না। গভর্নমেন্ট ইচ্ছা করলেই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তাদের বর্জ্য যথেচ্ছভাবে ছাড়তে পারবে না। তাদের ইটিপি প্রস্তুত করে তাদেরটা সেইখানেই ম্যানেজ করা উচিত। কেউ দেখার নেই। সুতরাং এগুলোকে মোকাবেলা করার জন্য সামগ্রিকভাবে আমাদের পলিসি আছে, পলিসির ইমপ্লিকেশন নাই। সেই জায়গাটাতে গভর্নমেন্টের উইলটা ফিক্স করতে হবে যে তারা আসলে কি চায়, এবং সেই চাওয়ার সাথে সামগ্রিক জনগণকে সম্পৃক্ত করতে হবে। যদি সেটা না করে, তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, যেখান থেকে আমরা কোনোদিন বেরিয়ে আসতে পারবো না। আমরা নিজেরা আমাদের পৃথিবীকে ধ্বংস করছি, নিজেরাই এটার জন্য দায়ী। সুতরাং আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু কাজ না, কথা না। আমি কথা বলছি, নো, কথা দিয়ে আসলে এটি পূরণ হবে না। এটার জন্য কাজ করতে হবে। আমি যদি আরো কিছু বলি তাহলে আসলে ভালো দেখায় না। এটার জন্য আমি নিজেও দায়ী। সেটাই, আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আগে ঠিক হতে হবে। আমি যদি ব্যক্তি থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, দেশ, এই লিঙ্ক আপ যদি না করতে পারি, তাহলে এটি কোনো সময় কার্যকর হবে না। সেটাই, আমরা যদি নিজেরাই ঠিক না হতে পারি, নিজের জায়গা থেকে যদি এগিয়ে আসতে না পারি, সচেতন হতে না পারি, সেই অনুযায়ী কাজ করতে না পারি, তাহলে আমরা অন্যের উপর কিভাবে চাপিয়ে দিতে পারি জিনিসটা? কেননা আমি নিজেই মানছি না সেটা, তাহলে তো আমরা এইভাবে সবাই নিজের উপর একজনের উপর চাপিয়ে দিব, এভাবে দেখা যাবে সব থেমে আছে। তো জিনিসগুলো আসলে খুবই চিন্তার বিষয়, খুবই জটিল। আসলে এ বিষয়ে আমাদের আরো একটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। তো যেভাবে বলছিলেন, কথার সাথে কিন্তু কাজের একটা যে সম্পৃক্ততা, মানে কথা তো অনেক রকমেরই হয়, কিন্তু সেই সাথে অ্যাকশনটাও খুবই জরুরি অ্যাকশনে। তো এই অ্যাকশনটার ক্ষেত্রে আসা যায় যে বিএসও তো দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই কমিউনিটি লেভেলে মানুষের জন্য, ইউথদের নিয়ে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে তারা কিন্তু কথার সাথে তাদের কাজের যে মিলটা, সেটা কিন্তু আমি খুঁজে পেয়েছি অনেক জায়গাতে। কেননা আমি যদি একটু তাকাই, দেখা যায় বিভিন্ন ওয়ার্কশপ বা সেমিনার হয়, সেখানে কিন্তু তারা বিভিন্ন কমিউনিটি লেভেলের মানুষদের এঙ্গেজ করে, তাদের ওই রুট লেভেলের মানুষদের উঠিয়ে নিয়ে আসে,
তাদের মাধ্যমে যে তাদের যে আশেপাশ বা সমাজের যে পরিবর্তনটা বা তাদের নিজের যে কর্মদক্ষতা বৃদ্ধি হওয়া, সেটা কিন্তু তারা নিজেদের মুখ থেকে আমরা শুনতে পারি। তাদের জীবনের গল্প তারা নিজেরাই করে আমাদের সামনে। তো এই জিনিসটা, এই যে ট্রান্সপারেন্সিটা, আমার মনে হয় সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সব এনজিও, বেসরকারি সংস্থা বা যাই আছে, সব ক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই জরুরি। তো আমি যদি একটু জানতে চাই যে ইউথরা তো এক্ষেত্রে অনেক বেশি এখন এঙ্গেজ হতে চায়, তারাও চায় যে বিভিন্ন এই যে বেসরকারি সংস্থাগুলো আছে তাদের সাথে কাজ করবে বা বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, তো তারা কিভাবে নিজেদেরকে আসলে প্রস্তুত করতে পারে এই জিনিসগুলোর জন্য? ধন্যবাদ নাবিলা আপা, খুবই একটা মূল্যবান প্রশ্ন আমাকে করেছেন। এখানে আমি একটু আসলে এনজিওদেরকেও ক্রিটিক করতে চাই। আমি যদিও এই সেক্টরে কাজ করি, আমাদেরকে আসলে সামগ্রিকভাবে সকল ইউথদেরকে আসলে অ্যাক্সেস দিতে হবে। কিন্তু আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে কিছু কিছু অ্যাক্টর আছে যারা ওই কুমিরের ছানার মতো পার্টিকুলার 2-3 জন ইয়ুথকে নিয়েই তারা চলছে, যেখানে অন্য ইয়ুথদের অ্যাক্সেস দিচ্ছে না। ভিএসও সেটা বিশ্বাস করে না। ভিএসও বিশ্বাস করে যে সবাইকে সমাহারে এই জায়গাটায় সুযোগ তৈরি করে দিতে হবে। আমি এটা ক্রিটিকই করতে চাই আমাদের ডেভেলপমেন্ট অ্যাক্টরদেরকেও, যে অন্য ইয়ুথদের যদি সুযোগ দেয়া না হয় তাহলে তাদের সক্ষমতাটা যে আছে সেটা আসলে প্রমাণ হবে না। কিন্তু এই সেক্টরে আমি কিছু জায়গায় দেখছি, সবাই না, কেউ কেউ পার্টিকুলার একটা ছোট্ট একটা ইয়ুথ গ্রুপকে তারা প্রমোট করছে, এবং সেটা কোথায়? শুধু অ্যাডভোকেসি লেভেলে, পলিসি লেভেলে। আমার যদি কোনো অ্যাকশন না থাকে তাহলে আমি পলিসি অ্যাডভোকেসি করে কি করব? আমাদের উচিত সকল ইয়ুথদেরকে সম্পৃক্ত করা, অ্যাকশনিস্ট হিসাবে, অ্যাক্টিভিস্ট হিসাবে না। কিন্তু আপনি দেখবেন যে ইয়ুথদেরকে পাবেন কি, আমি ক্লাইমেট অ্যাক্টিভিস্ট। হোয়াটস মিনিং অ্যাক্টিভিস্ট? ওয়াই ইউ আর নট অ্যাকশনিস্ট? ইয়ুথদের উচিত ডেমনস্ট্রেশন করা যে এটা হচ্ছে আমার অ্যাকশন, এই অ্যাকশনের রেজাল্ট হচ্ছে হলো এই, আমার এই ইনিশিয়েটিভের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনে আমি ভূমিকা রাখছি, সেই জায়গাটায় আসতে হবে। আমরা প্রত্যেক বছর, আমি আরো একটু ক্রিটিক করি, প্রত্যেক বছর আমাদের কপ হয় বিভিন্ন দেশে। আমি এটাকে আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা জলবায়ু পিকনিক। তারা ওইখানে পিকনিক করতে যায়, সেই পিকনিকে করে তারা ফেরত আসে, সেখান থেকে খালি হাতে ফেরত আসে। সেই পিকনিকে কারা যায়? আপনি দেখবেন যে সব অ্যাক্টিভিস্ট, সব অ্যাক্টিভিস্ট। কোনো এক্সাম্পল নিয়ে গেছে যে আমার এই ইনিশিয়েটিভের মাধ্যমে আমি জলবায়ু পরিবর্তনে আমার এই কন্ট্রিবিউশন আছে। আমি সারাদিন রাস্তায় স্লোগান দিলাম জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে, কিন্তু কি করলে মোকাবেলা করা যাবে সেইটা যদি আমরা আমাদের ইয়ুথদেরকে সম্পৃক্ত না করি, তাহলে এই ধরনের কপ করে কোনো রেজাল্ট আসবে না। দিন শেষে আমি আরো কার্বন প্রডিউস করছি, সারা পৃথিবী থেকে আমি জেট ফুয়েল পুড়ে আরেকটা পিকনিক করছি, যেই পিকনিকের মাধ্যমে আমি আরো অনেক বেশি কার্বনকে প্রডিউস করছি, যেটা আমার পৃথিবীকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা কিন্তু প্রায় বলে থাকি যে কার্বন ইমিশন হচ্ছে, তো উন্নত দেশগুলো করছে, তো আমাদের মতো উন্নয়নশীল দেশ যারা আছে আমরা হচ্ছে জলবায়ু অর্থায়ন দাবি করি তাদের কাছ থেকে। কিন্তু আমরা কেন অর্থায়ন তো দাবি করছি, ঠিক আছে, কিন্তু আমরা কেন মূল গোড়াটা আগে সমাধান করতে পারছি না? আমরা কেন কার্বন ইমিশনটা বন্ধ করতে পারছি না বা কমাতে পারছি না? সেটার ক্ষেত্রে আপনি কি বলতে চান? আপা, কার্বন ইমিশন কোত্থেকে হয় সেইটা কি ওভারঅলি আমরা কখনো আলোচনা করিনি। আমরা বলছি যে হ্যাঁ আমরা এসি চালাচ্ছি, আরবানাইজেশন করছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি, এনভায়রনমেন্টকে দূষণ করছি, করে আমরা কার্বন বাড়াচ্ছি। বাট আপনি যদি দেখেন কেউ এই অ্যানালাইসিস দিচ্ছে না। আমরা শুধু
মানে উপরের দিকটা দেখছি, কিন্তু এই পৃথিবীতে এই যুদ্ধ বিগ্রহের কারণে কি পরিমাণ কার্বন আমরা প্রডিউস করছি এটার কোনো অ্যানালাইসিস নাই, কেউ এটা নিয়ে কথা বলে না। কারণ হচ্ছে হলো কি, উন্নত দেশের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিদিন কি পরিমাণ কার্বন প্রডিউস হচ্ছে বোম্বিং এর কারণে এবং এই যে মারণাস্ত্র খেলার কারণে। আফগানিস্তানে আমেরিকা যেই পরিমাণ বোম্বিং করে যেই পরিমাণ কার্বন প্রডিউস করেছে তার হিসাব কিন্তু আমরা জানি না। সিরিয়ায় যে অবস্থা, ইয়েমেন, ফিলিস্তিন, গাজা, লেবানন, প্রতিনিয়ত এই যুদ্ধ বিগ্রহের কারণে যেই পরিমাণ কার্বন আমরা প্রডিউস করছি এটা নিয়ে কেউ কোনো কিছু বলছে না। মূল রাজনীতিটা হচ্ছে এদের ইকোনমি হচ্ছে হলো ওয়েপেনের উপর নির্ভরশীল। সুতরাং সারা পৃথিবীতে একটা কলহ বজায় রাখতে হবে এবং তাদের অস্ত্র বাণিজ্য করতে হবে, যার ফলে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন টন কার্বন প্রডিউস করছি, সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। সো কার্বন, যদি আপনারা কার্বন ইমিশনকে কমাইতে চাই তাহলে সারা পৃথিবীকে এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে হবে। এই যে হত্যাযজ্ঞ মারণাস্ত্র ব্যবহার করে সেইটাকে বন্ধ করতে হবে। আমরা যেই পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, এই প্লেন জেট ফুয়েল পুড়িয়ে বা ইন্ডাস্ট্রিতে কয়লা পুড়িয়ে, সেগুলোর বিকল্প ব্যবস্থা আমাদেরকে বের করতে হবে এবং তার জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা আর এই ধরনের পরিবেশ ধ্বংসকারী কাজগুলো করব না। এবং সেই সাথে আমাদের যারা প্রজন্ম, আমাদের যেই পরের যে প্রজন্ম আসতেছে, ভবিষ্যৎ যে প্রজন্ম আসতেছে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে একটা হলিস্টিক ডেভেলপমেন্ট প্ল্যান আমাদেরকে নিতে হবে। আমি যাতে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো পরিকল্পনা না নেই, আমি যাতে মানুষের উন্নয়নের জন্য পরিকল্পনা নেই, আমার লক্ষ্য যেন না হয় যে পপুলিস্ট পলিটিক্যাল ভিউ থেকে যদি আমি এগুলা করি তাহলে এগুলো কিছু হবে না। আবার শুধু শর্ট টার্ম কোনো প্রজেক্ট নিয়ে এগুলো হবে না। শর্ট টার্মের সাথে সাথে আমার এটা লং টার্ম ভিউগুলো দেখতে হবে। আমরা বারবার বলি ডু নো হার্ম পলিসি। আমি বলছি ডু নো হার্ম, কিন্তু আমার অ্যাকশনগুলো হচ্ছে হার্মফুল, তাই না? আমি একটা প্রকল্প নিচ্ছি, সের আগে পিছে এটার কি কনসিকুয়েন্স আছে সেটা আমি দেখছি না। আমি দেখছি আমার ওন প্রফিট, আমি কিভাবে গেইন হব। আমি গেইন হয়ে কি হবে যদি পৃথিবী না থাকে? আজকের ইয়তরা, তাদেরকে আসলে কাজে লাগাতে হবে, তাদেরকে ভালো কাজে লাগাতে হবে। অবশ্যই আমরা তাদেরকে ডিরেল করতে পারি না। সেই জায়গাটায় আসলে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে, আদারওয়াইজ আমরা আমাদের নিজেদের বিপদ ডেকে আনছি। আবার আমরা দেখতে পাই যে অনেক সময় ভালো ভালো অ্যাকশন প্ল্যান হচ্ছে, কিন্তু সেগুলোর পরে ওই যেটা বললেন ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। ওই ইমপ্লিমেন্টেশনের অভাবেও কিন্তু অনেক ভালো ভালো প্ল্যান বা প্রকল্প হয়েও না হওয়ার মতো, যার কোনো ইম্প্যাক্ট হচ্ছে কমিউনিটিতে পড়ছে না, মানুষের জন্য পড়ছে না, কোথাও হচ্ছে না। তো এই বিষয়টা তো, এইটার বিষয়টা কি জানেন, এই জায়গাটায় সবচেয়ে বড় দুর্বলতা আমাদের নিজেদের। কারণ আমরা অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশ করতে পারছি না, ট্রান্সপারেন্সিটা এস্টাবলিশ করতে পারছি না, এবং প্রপার মনিটরিংটা সেখানে হচ্ছে না। এই কাজটি করার জন্য যেই দক্ষতা আমার থাকা দরকার সেটাও নেই, বা যে সমন্বয়টা থাকা দরকার সেই সমন্বয়টা হচ্ছে না। যার যার মতো করে নিজেদের ফায়দা, কোথায় আমার ফায়দা হবে, এটা শুধু এই ইন্ডিভিজুয়াল চিন্তা থেকেই এটা হচ্ছে। রাজনৈতিক দলগুলো দেখেন, তারা তাদের মতো করে ভাবছে, মানুষ নিয়ে ভাবছে না। রাজনৈতিক দলের ভেতরেও নেতাকে নিয়ে ভাবছে,
সামগ্রিক দল নিয়ে ভাবছে না, এবং দল দেশ নিয়ে ভাবছে না। এই যে ইন্ডিভিজুয়ালিস্টিক থিঙ্কিং, এটা আমাদেরকে দিন দিন পিছনে ঠেলে দিচ্ছে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আসলে। এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই বেরিয়ে আসার জন্য এই যে এখন যারা ইয়ত, তাদেরকে আসলে আমাদের নৈতিক শিক্ষাটা দেওয়া দরকার। অবশ্যই। নৈতিক শিক্ষাটা আমাদের হচ্ছে না। নৈতিক শিক্ষাটা শুরু হয় পরিবার থেকে। সুতরাং পরিবারে সে যা দেখে এটাই সে আত্মস্থ করে, এটাই সে তার অসচেতন মনে সে এটা গেঁথে নেয়, ফেলে। যার ফলে এখান থেকে বেরোয় আসতে পারে না। আপনি দেখেন, একই লোক আমাদের ক্যান্টনমেন্টের ভিতর যখন গাড়ি চালায়, সমস্ত নিয়ম কানুন মেনে সে গাড়ি চালায়। সেটাই। জাহাঙ্গীর গেট পার হওয়ার পরে তার চরিত্র অন্যরকম হয়ে যায়, তখন আর তার নিয়ম নীতির বালাই নাই। কেন রে ভাই, আমরা কেন নিয়ম মানবো না? আপনি চিন্তা করে দেখেন, আমরা এই যে ব্যাটারি রিক্সা দিয়ে সারা দেশ সয়লাভ করে ফেলেছি, এই ব্যাটারি কোথায় ডাম্পিং হবে? কি পরিমাণ পরিবেশ আমরা নষ্ট করছি? সরকারের কোনো উদ্যোগ আছে? সরকার কি আজকে থেকে ব্যাটারি রিক্সা বন্ধ কেন? এইটার উৎসে যদি আমি হাত দিতে না পারি, এই ব্যাটারি রিক্সা বাংলাদেশে বন্ধ হবে না, এবং এটা পরিবেশের জন্য আরো ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে। এই কোটি কোটি ব্যাটারি আপনি কোথায় এগুলোকে ম্যানেজ করবেন, কিভাবে করবেন? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। প্রতিনিয়ত নতুন নতুন এই ব্যাটারি রিক্সা বাংলাদেশে তৈরি হচ্ছে। তো এখন আমরা এই যে সমস্যা তো বেড়েই চলেছে দিন দিন, বন্ধ করারও কোনো উপক্রম দেখছি না। তো এগুলো কেন বন্ধ হচ্ছে না? আমরা কি করতে পারি? আমাদের কি নীতিগত কোনো পরিবর্তন আনা উচিত, বা কি করা উচিত আসলে? নীতিগত পরিবর্তনের কোনো বিষয় নাই, আমাদের নীতি আছে। এই যে পরিবেশ যারা দূষণ করছে, তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনছি না। সেটাই, জবাবদিহিতা আর ট্রান্সপারেন্সি, এই দুইটা কিন্তু জবাবদিহিতার আওতায় আনছি না। কেন আনছি না? আইদার সে আমার দলের লোক, অথবা সে আমার নিজের লোক। এই যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাই আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমাদের নীতিগুলো আছে, সেই নীতিগুলোর প্রায়োগিক দিকটা যদি আমরা ঠিকমতো করি, যদি আমি যদি সেই জবাবদিহিতাটা এস্টাবলিশ করতে পারি, তাহলেই এখান থেকে বের হয়ে আসা সম্ভব। এবং কোনো ইনিশিয়েটিভ নেয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে আজকের এই ইনিশিয়েটিভ ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে কিনা, সেইটা বিশ্লেষণ করেই আমাদের কাজগুলো করা উচিত। তাইলেই আমরা আমাদের যেই টেকসই উন্নয়ন সেটা হবে, আমরা এই জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করতে পারবো। এবং সেই মোকাবেলা করার জন্য সামগ্রিক জনগণকে সম্পৃক্ত করতে হবে, ইয়তদেরকে সম্পৃক্ত করতে হবে। অবশ্যই, তাইলেই আমরা সুন্দর দেশ করতে পারবো। সত্যি কথা ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ইউথ কিন্তু আসলে যুক্ত হতে চায় এক্ষেত্রে, এইসব কাজের মাধ্যমে, এইসব কাজে তারাও হচ্ছে ইম্প্যাক্ট ফেলতে চায় কমিউনিটি লেভেলের মানুষদের উপর বা উন্নয়নে। তো কিন্তু অনেকেই কিন্তু বুঝে উঠতে পারে না যে আসলে কোন জায়গা থেকে শুরু করাটা উচিত, বা কিভাবে আগানো উচিত, বা কোন বিষয়টা মাথায় রেখে আসলে কাজ করা উচিত। তো তাদের জন্য আপনি কি বলবেন, যারা নতুন? এই নতুন ইয়ুথদের জন্য আমি যেটা বলবো, যে তাদেরকে নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কোনটা ভালো কোনটা খারাপ সেইটা তাদেরকে বিশ্লেষণ করে আগাতে হবে। কাজ করার প্রচুর সুযোগ আছে। আমার কাজটা অ্যাজ এ ইয়ুথ আমি আমার কমিউনিটিতে শুরু করব। আমাদের দেশে যুবকরা তারা এই ডেভেলপমেন্ট কাজের সাথে যুক্ত হোক এবং নৈতিকতার সাথে তারা এগিয়ে যাক, তাহলে আমরা একটা সুন্দর দেশ করতে পারবো।